পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট নারী নেত্রী, লেখক, কবি, গবেষক, অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ওয়াহিদা বানু। আমরা সম্প্রতি এক জরিপে দেখলাম যে তরুণরা কি চায়, নির্বাচন না সংস্কার, এবং কী ধরনের সংস্কার চায়, সেই আলোকে আমরা যদি এখন বিশ্লেষণ করতে চাই আমাদের এই সময়কে, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার করছে তার সঙ্গে তরুণদের চাওয়া পাওয়ার কতটা মিল আছে বলে আপনি মনে করেন? আমার একটা কষ্ট ছিল যখন এই ইন্টারিম গভর্নমেন্ট যে কমিশনগুলো গঠন করলো, তখন কিন্তু আমাদের শিশুদের জন্য বা ইউথদের জন্য কোনো কমিশন গঠন হয়নি। কিন্তু যে গণ অভ্যুত্থানের যেটা জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের মূল নায়ক যারা ছিল ছাত্র জনতা, তো ছাত্র বা শিক্ষার্থীকে যদি ধরি তখন কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় ছাত্র, মাদ্রাসার ছাত্ররা ছিল। তো সেই জায়গায় যেহেতু তাদের জন্য আলাদা কোনো কমিশন গঠন করা হয়নি, তাদের চাওয়া পাওয়ার বিষয়টা সরকার কিন্তু জানে না। এবং এই যতগুলো কমিশনের সাথে তারা বসছেন বা সুপারিশগুলো নিচ্ছেন, সেখানে আমাদের যে চাওয়া পাওয়া ছিল যে আমরা শিশুদের জন্য একটা নিরাপদ বাসস্থান চাই, শিশুদের জন্য একটা অধিদপ্তর চাই, তাদের জন্য শিশু বান্ধব বাংলাদেশ চাই, আমরা ইউথদের জন্য কর্মসংস্থানের সুযোগ চাই, তাদের জন্য এডুকেটেড, স্কিলড অ্যান্ড প্রোডাক্টিভ একটা লাইফ তারা যেন পায়। তো এই কথাগুলো বলার কোনো ফোরাম আমাদের কাছে ছিল না। তো সেদিক থেকে আমি ধন্যবাদ জানাবো অ্যাকশন এইড বাংলাদেশ এবং সানেম যেটা একটা স্টাডি করলো যে ইউথদের উপরে, সেখানে বলা হচ্ছে যে আজকালকার যারা ইউথ, তরুণ যারা আছে তারা আসলে কি চাচ্ছে। এই যে এতগুলো কমিশন হলো, সেই কমিশনের সুপারিশগুলোর উপরেও তাদের কোনো বক্তব্য আছে কিনা। তো সেই জায়গায় মানে আমার যে ভালো লাগাটা আছে যে তরুণদের যেটা চাওয়া পাওয়া ছিল, তারা যেটা চেয়েছে তাদের শিক্ষার ক্ষেত্রে একটা অগ্রগতি হোক বা একটা পরিবর্তন আসুক, সে জায়গায় তারা কিন্তু ডিমান্ড করেছে। সার্বজনীন স্বাস্থ্যের উপরে তারা একটা ডিমান্ড করেছে। কর্মসংস্থানের, যাতে করে সুন্দর একটা কর্মসংস্থানের সুযোগ হয়, সে জায়গায়ও তারা ডিমান্ড করেছে। কিন্তু এই তিনটাই খুবই যৌক্তিক একটা বিষয়, এবং এই জায়গায় কিন্তু আমরা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো কাজ করতে দেখছি না। তো সেই জায়গা থেকে আমি বলবো, যদি ইন্টারিম গভর্নমেন্ট এই স্টাডি থেকে আমাদের শিশুদের জন্য এবং আমাদের ইউথদের জন্য কোনো উদ্যোগ নেয়, কেননা বাজেটেও আমরা ওইভাবে কোনো রিফ্লেকশনস দেখিনি এবং কোনো অ্যাকশন প্ল্যানগুলোতেও আমরা ওইভাবে কোনো রিফ্লেকশনসগুলো দেখতে পাচ্ছি না। তো সেদিক থেকে আমার মনে হয় যে এটা আমাদের জন্য অনেক ভালো হবে। আর একটা বিষয় হলো যে একটু রাজনৈতিক বিমুখতা আছে, বাট আপনি জানেন যে আমাদের দেশের রাজনৈতিক যে এথিক্স, যে নর্মস, যে ভ্যালুজগুলো আছে, সেগুলো দিয়ে কিন্তু আমাদের শিশুদেরকে, তরুণদেরকে গ্রুমিং করা হয় না। তো যেহেতু গ্রুমিং প্রসেসটা ইজ মিসিং, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা ছাত্র রাজনীতি করেন, সেটা অনেকাংশে আমি বলবো যে সেই পলিটিক্সটা এখন দলীয় রাজনীতিতে পরিণত হয়েছে। সে কারণেই পড়াশোনার দিক থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। তো সে কারণে আমি বলবো যে আমাদের যারা ছাত্র রাজনীতির সাথে যুক্ত আছেন অথবা নতুন রাজনৈতিক অঙ্গনে যারা আসছেন, তাদেরকে বলবো যে আপনারা এখন এলাকা এলাকা ভিত্তিক যদি পজিটিভ ডিসিপ্লিনের একটা করে কমিটি তৈরি করেন অথবা উদ্যোগ নেন যে কোনো এলাকায় কোনো মব ভায়োলেন্স হতে পারবে না, এবং যদি কোনো প্রতি কারো অন্যায় করা হয় সেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে বিচারের ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করা, তাহলে আমার মনে হয় যে এলাকা ভিত্তিক এই কাজটা করতে পারলে আমরা খুব একটা বেটার সিচুয়েশনে চলে যাব। আপনার স্বপ্নের কথা এক লাইনে যদি। আমি এখনও যেটা ভাবছি, যদিও খুব বেশি আশার আলো দেখতে পাচ্ছি না, যে বাংলাদেশের শিশুদের জন্য আমরা যে পৃথক একটা মন্ত্রণালয় চেয়ে আসছি, একটা অম্বাসমেন্ট অথবা একটা পৃথক অধিদপ্তর করার কথা, যাতে করে আমরা যত মব ভায়োলেন্স হোক অথবা রেপ কেস হোক, শিশুদের যে কোনো ধরনের সহিংসতা হলেই যেন আমরা সেখানে যে মনিটরিং করতে পারি, কথা বলতে পারি অথবা রিপোর্ট করতে পারি। তো সে কারণে এই সরকার যদি এই উদ্যোগটা নেন, তাহলে আমার মনে হয় যে খুব বড় একটা পরিবর্তন বাংলাদেশে আসবে এবং শিশুদের জন্য বসবাসযোগ্য একটা বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো। আমরা আশা করব যে আমাদের সরকার সেদিকে অবশ্যই দৃষ্টি দেবেন। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এটিএন বাংলার দর্শকদের। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী ফারজানা আলী। আলী, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আপনি ভালো আছেন? ভালো আছি। আমাদের দেশে ষড় ঋতুর মধ্যে বর্ষা খুব উল্লেখযোগ্য এবং
আমাদের কবিরা বর্ষাকে বন্দনা করেছেন অনেকে, তার মধ্যে রবীন্দ্রনাথ সবচেয়ে বেশি। জি, তো আপনার সঙ্গে আমার কথা ছিল যে আপনি রবীন্দ্রনাথের একটি বর্ষা বন্দনা কবিতা পড়বেন। কোন কবিতাটি পড়বেন? আজকে পড়বো আজ বর্ষার রূপ হেরি। শুনি আমরা। জি। আজ বর্ষার রূপ হেরি মানবের মাঝে, চলেছে গরজি চলেছে নিবিড় সাজে, হৃদয়ে তাহার নাচিয়া উঠেছে বিমা, ধাইতে ধাইতে লোক করে চলে সীমা। কোন তারুণায় মেঘের সহিত মেঘে, বক্ষে বক্ষে মিলিয়া বস্ত্র বাজে, বর্ষার রূপ হেরি মানবের মাঝে। পুঞ্জে পুঞ্জে দূর সমুদ্রের পানে, দলে দলে চলে কেন চলে নাহি জানে। জানো না কিছুই কোন মহাদ্রি তলে, গভীর শ্রাবণে গলিয়া পড়িবে জলে। নাহি জানে তার ঘন ঘোর সমারোহে, কোন সে ভীষণ জীবন মরণ বাজে, বর্ষার রূপ হেরি মানবের মাঝে। ঈশান কোণেতে ওই যে ঝড়ের বাণী, গুরু গুরু রবে কি করেছে কানাকানি। দিগন্তরালে কোন ভবিতব্যতা, স্তব্ধ তিমিরে বহে ভাষাহীন কথা। কালে কল্পনা নিবিড় ছায়ার তলে, ঘনায়ে উঠেছে কোন আসন্ন কাজে, বর্ষার রূপ হেরি মানবের মাঝে। আজ বর্ষার রূপ হেরি মানবের মাঝে। বাহ, খুব চমৎকার, অনেক ভালো লাগলো ফারজানা আলী। রবীন্দ্রনাথের এই কবিতাটি আপনি পড়লেন। আমরা চাই যে আমাদের এই ঋতুগুলো আরও সুন্দর হোক, বর্ষা ঋতু আরও বাংলাদেশে আগের মতো আমরা যেন দেখতে পারি। ভালো থাকবেন। ধন্যবাদ। এটিএন বাংলাকে ধন্যবাদ। এই পর্বে উপস্থিত আছেন ইশরাত জাহান লাকী। ইশরাত জাহান লাকী, আমরা জানি যে আপনি একজন নারী উদ্যোক্তা এবং একজন বড় রন্ধনশিল্পী। আমাদের বর্ষাকালে আমরা কি ধরনের খাবার প্রস্তুত করতে পারি? আমরা আসলে এই সিজনটা একটা স্যাঁতসেঁতে ভাব, ওয়েদারটা একটু স্যাঁতসেঁতে ভাব থাকে। আর আসলে এখন তো মৌসুমি ফলের সিজন, তো বিভিন্ন ফল যেরকম আমরা খেতে পারি, বিভিন্ন ফলের থেকে আমরা কিন্তু অনেক রকমের রেসিপিও তৈরি করতে পারি। তো ওই ফলের মধ্য থেকে বিভিন্ন রকম, যেমন কাঁঠাল দিয়ে আমরা অনেক ধরনের রান্না করতে পারি, কাঁচা কাঁঠাল দিয়ে, তো কাঁঠালের বিচি দিয়ে মানে অনেক ধরনের রান্না করতে পারি। সেরকম এখন বর্ষাকালে শাপলা ফুল, বিভিন্ন শাক, তো এগুলো আমরা আসলে এগুলো দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করতে পারি, নিত্য নতুন রেসিপি ফিউশন করে করতে পারি। আমাদের মা চাচিদের যেরকম রেসিপিগুলো চলে আসছে, সেগুলোকে আমরা নতুন আধুনিকতা একটা ফিউশন করে আমরা নতুন বিদেশি রেসিপিও তৈরি করা যায়। আমরা জানি যে এখন আমাদের অর্থনৈতিক জায়গায় নারীদের স্বাবলম্বী করা খুব দরকার, এবং নারী জনগোষ্ঠীকে যদি আমরা সামনে না আনতে পারি তাহলে কিন্তু আমাদের অর্থনীতি দাঁড়াবে না। তো নারীরা আরও যেন উদ্যোক্তা হতে পারে, তারা যেন আরও কর্মক্ষম হতে পারে, সেজন্য কী করা দরকার? নারী স্বাবলম্বী হওয়ার পেছনে আসলে পারিবারিক একটা সাপোর্ট থাকতে হবে, একটা মানসিকতা তৈরি করতে হবে তাকে, যে সে নারী উদ্যোক্তা হতে হলে আসলে সে কি কি বিষয় নিয়ে কি কি সেক্টরে সে কাজ করবে সেটার উপর তাকে দক্ষতা দিতে হবে। ছোটো ছোটো অনেক প্রশিক্ষণ কেন্দ্র আছে, ওইকে প্রশিক্ষণ কেন্দ্রতে যদি প্রশিক্ষণ নিয়ে সে ঘরে বসেই কাজ করতে পারে, তাহলে একজন ঘরে থেকে একজন নারী উদ্যোক্তা তৈরি হওয়া সম্ভব। আজকাল অনেক অনলাইনে সুযোগ আছে, সেই সুযোগটা যদি কাজে লাগানো যেতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে উদ্যোগী নারী সমাজের জন্য যে আপনি স্বপ্ন দেখালেন এবং আমাদের বর্ষাকালে খাবারের যে রেসিপি আপনি দিলেন, সেটি আমাদের সকলের খুব কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের একজন বিশিষ্ট কবি, কবির আল মামুন। একজন কবি হিসাবে আমাদের যে অর্থনীতি বিষয়ে এবং আমাদের সমাজ উন্নয়নের বিষয়ে তার যে আগ্রহ এবং তার যে কাজ, সেটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে পাঠকদের মধ্যে। কবি হিসাবে আপনি যে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে খুঁটিনাটি, এই বিষয়ে লেখার আগ্রহ কেন আপনার হলো? স্নাতক এবং মাস্টার্স করেছি কম্পিউটারে। জি, কম্পিউটার বিজ্ঞানে। সেই সূত্রে আমি সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি। দীর্ঘদিন ধরে আমি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি। যেহেতু আমি প্রযুক্তির লোক, সেক্ষেত্রে এই বইটা লেখার আমার অনুপ্রেরণা জাগিয়েছে যে প্রযুক্তি বিষয়ে আমি কোনো একটা লেখা লিখব। আমাদের দেশ আমাদের পার্শ্ববর্তী এশিয়ার অন্যান্য দেশের চেয়ে প্রজেক্ট ম্যানেজমেন্টে কি এগিয়ে আছে না পিছিয়ে আছে?
প্রজেক্ট ম্যানেজমেন্টের যে সবচেয়ে ওয়ার্ল্ড ক্লাস সার্টিফিকেশন পিএমপি সার্টিফাইড যদি আপনি বলেন, বাংলাদেশে প্রচুর পিএমপি সার্টিফাইড আছে। বাংলাদেশের যে প্রজেক্ট ম্যানেজার স্ট্যান্ডার্ড, এটা ফলো করা হয় খুব ভালোভাবে। এখন তো মোটামুটি বেশ ভালোভাবেই হচ্ছে এই বিষয়গুলো। সমস্ত বিষয়াদি এখন আধুনিক টুলস যেমন এআই টুলস ইউজ করেই করা হয়। হ্যাঁ হ্যাঁ, বাহ। তো আমরা তো আমাদের এই তরুণরা মানে এই আইটি সেক্টরে কতটা আগ্রহী? আমাদের তরুণদের মাঝে এই ইনফরমেশন টেকনোলজি নিয়ে খুবই আগ্রহ দেখা যাচ্ছে। আমার এই বইটা লেখার আরেকটা উদ্দেশ্য ছিল যে প্রজেক্ট ম্যানেজমেন্টে বাংলাদেশে ভালো কোনো বই নেই। সত্যি তাই, সত্যি যেখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইংলিশে অনেক বই আছে, অনেক ফেমাস বই আছে, বাট বাংলা ভাষাভাষী তেমন কোনো বই নেই। যারা সদ্য গ্র্যাজুয়েট বা ফ্রেশার, এরা কোথা থেকে শিখবে, কোনো গাইডলাইন নেই। তাদের জন্য মূলত আমার এই বইটা লেখা। বাহ, আপনি একটি অসাধারণ কাজ করেছেন। আমি মনে করি যে আমাদের মফস্বল শহরে প্রত্যন্ত গ্রামের যে সমস্ত ছেলেরা লেখাপড়া শিখে উঠে আসছে, তারা প্রজেক্ট ম্যানেজমেন্টে ঢুকতে চায়, তাদের জন্য বইটা খুব কাজে লাগবে। জি, আমরা একটা ছোট্ট কবিতা শুনি আপনার। তুমি দেখো রোদ, আমি দেখি কারো ঝলসে যাওয়া। তুমি দেখো ঝড়, আমি ভাবি সুখের দক্ষিণা হাওয়া। তুমি বলো বসন্ত, আমি শুনি যেন পাতার দীর্ঘশ্বাস। তুমি দেখো ঝর্ণা, আমি দেখি ঝরা জলের বসবাস। তুমি দেখো ফুল, আমি দেখি একটি কুড়ির মরণ। তুমি ভাবো হাসি, আমি জানি সে তো মুখোশ বরণ। কবিরাল মামুন, আমি খুব আনন্দিত এবং নিশ্চয়ই আজকে দর্শকরা আনন্দিত হবেন যে একজন কবি হিসাবে আপনি যে আমাদের প্রযুক্তির জায়গায় যে আপনি কাজ করছেন, সেটি খুব বড় কাজ এবং আমাদের তরুণ সমাজ অনেক উপকৃত হবে আপনার এই বইটি থেকে এবং আপনার লেখালেখি থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। দোয়া করবেন আমার জন্য। নারী ঘরে বাইরে পর্বে উপস্থিত আছেন দেশের বিশিষ্ট লেখক, গীতিকার, কবি সুবর্ণা দাস। আমি যদি আপনাকে এক কথায় জিজ্ঞেস করি, আপনি কেন লেখেন? সমাজের বিবেককে জাগ্রত করার জন্য লিখি, মানুষের মাঝে মেসেজ পৌঁছে দিতে লিখি। নারীর অধিকার অর্জনের জন্য? নারীর অধিকার অর্জনের জন্য তো অবশ্যই। আর আমি বিশেষ করে নারীকে আলাদাভাবে মানে নারী হিসাবে বলতে চাই না, নারী মানুষ, আর সকলের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, সমাজে বিবেকবোধ জাগ্রত হয়, মনুষ্যত্ববোধ জাগ্রত হয়, মানুষের মধ্যে কোনো অন্যায় অনাচার না থাকে, সেই মেসেজগুলো আমার লেখার মধ্যে বিশেষভাবে প্রতিফলিত হয়। আপনার কাব্যগ্রন্থের সংখ্যা কত? আমার মোট কাব্যগ্রন্থের সংখ্যা হলো 7টি, আর উপন্যাস হলো 2টি। আপনি গানও তো লেখেন? হ্যাঁ, গানও লিখি। কটা গান প্রচারিত হয়েছে? আমার গান বিভিন্ন শিল্পী গান গেয়েছে। এই তো একটি জীবনভিত্তিক গান লিখেছি কয়েকদিন আগেও, শিল্পী সারোয়ার মাহিনও গেয়েছেন গানটি। আপনার এই নীলপদ্ম বই থেকে আপনি আমাদের একটি কবিতা শোনাবেন। আমি পড়ছি আমার লেখা কবিতা আত্মক্ষেপণ। আমি আমাকেই গড়ি, আমার মননে আমার স্বপনে আমি আমাকেই সরি। দুঃখ কষ্ট প্রভাতি নিশীথে যত বেদনার ভার, মালা গেঁথে যায় তাই দিয়ে হায় পরিশে কণ্ঠহার। ভালো থাকবেন আপনি। অনেক কবিতা লেখেন জনগণের জন্য, মানুষের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের একজন বিশিষ্ট কবি, লেখক ফারুক প্রধান। আপনি মূলত কবিতা লেখেন, উপন্যাসও লেখেন? হ্যাঁ, নাটক লিখি। নাটকও লেখেন। আপনার কতগুলো নাটক? আমার পদাতিক নাট্য সংসদে 2টি পথনাটক মঞ্চস্থ হয়েছে। আচ্ছা, সেটি হচ্ছে সাক্ষী নাটক, আর আরেকটি হচ্ছে এখনো কালো মেঘ। কিন্তু আপনি নিশ্চয়ই স্বপ্ন দেখেন যে কালো মেঘ একদিন দূর হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দূর হবে, সেই দিন হয়তো সামনে আমরা দেখতে পাবো। লেখক হিসাবে আপনার স্বপ্ন কি? কবি হিসাবে আপনার স্বপ্ন কি? কবি হিসেবে আমার স্বপ্ন হচ্ছে যে আমি এই সমাজের জন্য যেন একটি কবিতা লিখে যেতে পারি। আমাদের দেশের লেখকরা লিখে কিন্তু কোনো সম্মানী টম্মানি পায় না, খুব কম। লিখে তো আর জীবিকা নির্বাহ করা যায় না, কেন? আমরা নিজেরাই এজন্য দায়ী। আমরা আমাদের লেখককেই সম্মান করি না, গুণীজনের সম্মান দেই না, তাদের যে চলার যে একটা পথ আমরা খুঁজি না কোনো সময়। যদি আমরা খুঁজতাম তাহলে হয়তো একটা জায়গা তৈরি হতো, হয়তো সরকারই হয়তো এই দায়িত্ব নিতে পারত। ভালোবাসার একটি ছোট্ট কবিতা আমরা শুনে ফেলি। হ্যাঁ হ্যাঁ। দাঁড়ে দাঁড়ে ধর্ণা দিয়ে কেউ আমায় পথ দেখালো না বলে, আমি নির্জনে হেঁটেছি অরণ্যের পথ ধরে, শুকনো পাতার মর্মর শব্দে কবিতার সুর বেজে ওঠে। হৃদয়ের সব কটা জানালা খুলে দিয়ে উজাড় করে দিয়ে জীবনের হিসেব মিলাতে যা কিছু আছে তাও খোয়াতে বসেছে।
শুধু এতটুকু আশ্রয় পেতে, ভরসা পেতে। বাহ, আপনি অনেকদিন ধরে লিখুন এবং যে দায়বদ্ধতার কথা আপনি বললেন তা যেন আজীবন থাকে। হ্যাঁ, অবশ্যই আপনাকেও ধন্যবাদ এবং এটিএন বাংলাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের প্রকৃতিতে বর্ষা, সেই বর্ষার কথা আমরা আগেই বলেছি। প্রবল বর্ষা হলে আমাদের এই দেশে কোথাও কোথাও বন্যা হয় এবং অসংখ্য মানুষ তার ঘরবাড়ি হারায়, ধস হয়। সে সমস্ত জায়গাগুলোতে আমাদের অবশ্যই দেখতে হবে, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব, মানুষের পাশে এসে দাঁড়াবো। সেটি হচ্ছে আমাদের মানবিক মূল্যবোধের পরিচয়। শুধু দর্শক, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।